মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রীরা এই ভিডিও দেখে নিশ্চয়ই উৎসাহিত হবে, কারণ আজকে ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ 10 কীভাবে পেতে হয় এবং হাতে করে অর্থাৎ ম্যাপ পয়েন্টিংগুলো করে দেখাবো এবং একটা ডেসক্রিপশনে লিঙ্ক দেব যেটা ডাউনলোড করে তুমি প্র্যাকটিস করবে। ম্যাপ পয়েন্টিংয়ে কেন 10-এ 10 হবে, কেন কাদের কাটা যায়, কেন নম্বর কম হয় ইত্যাদি বিষয়গুলো প্রথমে সেরে নিই। দীর্ঘ প্রায় 30 বছরের অভিজ্ঞতা বলছি তোমাদের সঙ্গে, তোমাদের খাতা দেখা, প্রশ্নপত্রের সঙ্গে লেগে থাকা, উত্তরপত্র দেখার সঙ্গে লেগে থাকা, বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে এই অভিজ্ঞতাগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে চাইছি যাতে তোমাদের ফুল মার্কস হয়। প্রথমত বলি, ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করবে এখন। এই একটা যে পেজটা তুমি প্রিন্ট আউট পাবে, তোমাকে কাল বা পরশু আমি এটা প্রিন্ট আউট দিয়ে দেবো, মানে অর্থাৎ দিয়ে দেবো ডেসক্রিপশনে, প্রিন্ট সেখান থেকে করে নেবে। দ্বিতীয়ত হচ্ছে কি, সরকারি যে টেস্ট পেপারটা রয়েছে তাতে বাংলা 15টা পেজ রয়েছে মিনিমাম। সেই 15টা পেজের তুমি অন্তত 8 থেকে 10টা পেজ ম্যাপ পয়েন্টিং সেরে ফেলবে। তৃতীয়ত, এই ম্যাপ পয়েন্টিংয়ের পেজে 6.1, 6.2, 6.3 এটা কিন্তু চতুর্দিকে লিখে, অর্থাৎ যেদিকে যেদিকে সুবিধা হবে সেখানে সেখানে লিখে তার বর্ণনা সামান্য দেবে। বর্ণনা বলতে কীরকম, যে মনে করো একটি অঞ্চল বলেছে, সেই অঞ্চলটা কোন অঞ্চল, অর্থাৎ সেখানে কোন কোন রাজ্য আছে বা বিশেষ কোনো ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে কিনা সেটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। নেক্সট হচ্ছে যে অনেকেই মনে প্রশ্ন, স্যার কি ইন্ডেক্স করতে হবে? ইন্ডেক্স মানে এই কোণাটাতে? আমি বলবো, আমার এই দীর্ঘ অভিজ্ঞতা, 20 বছরের বেশি খাতা দেখার অভিজ্ঞতা বলছে না, ইন্ডেক্স করার কোনো প্রয়োজনীয়তা নেই, তবে করতে পারলে অবশ্যই ভালো। আর একটা জিনিস বলে রাখি, তোমার এইখানে তুমি ম্যাপ পয়েন্টিং করেছো, তার বর্ণনা দিয়েছো পিছনের পাতায়, এটা মোটেই করতে যাবে না। কোনো পরীক্ষক উল্টে উল্টে এইভাবে দেখার কথা নয়, তারা বিরক্তিবোধ করেন। তুমি পরীক্ষককে কিছুতেই বিরক্ত হতে দেবে না, এটা তোমার প্রথম একটা ক্রাইটেরিয়া থাকবে ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে। নেক্সট হচ্ছে যে এই ম্যাপ পয়েন্টিংয়ের পেজটা আমি দেব কোথায়? ম্যাপ পয়েন্টিংয়ের পেজটা মূলত দেওয়ার জায়গা হচ্ছে যে ফার্স্ট পেজে যে কভার, প্রথম যে পেজটাতে নাম টাম লিখবে, আমি নামের পেজটা হয়তো কাল পরশু করে একটা ভিডিও করে দেবো সুন্দর করে, কারণ এই আমরা পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকার কারণে কোথায় কি লিখতে হয় এইটা তো আমাদের থেকে আর বেশি কেউ ভালো জানে না। তাহলে যাতে নির্ভুল হয় সে বিষয়টা 2 দিনের মধ্যে ডিসকাস করে দেব। তো তারপরের পেজ কিংবা লুজ পেজ এবং মেন পেজের মাঝখানে এটা দেবে। নেক্সট হচ্ছে যে তুমি কিছুতেই এটা একদম লাস্টে দেবে না, কারণ এটা এই ছিঁড়ে গেলে কেউ দায়িত্ব নেবে না যে কে ছিঁড়েছে বা কে কিভাবে সিঙ্গেল আউট হয়ে গেল। তো আমি বলছি, আমার কথা শুনবে, এখানে নাম, রোল নাম্বার লেখার জায়গা থাকে, রোল নাম্বার লিখে ফার্স্ট পেজের পরে কিংবা তোমার মেন খাতা এবং লুজ পাতার মাঝখানে, যদি লুজ না নাও অবশ্যই তুমি প্রথম পাতার পরে সেটাকে গেঁথে দেবে। ইন্ডেক্সের বিষয়টা বললাম। এরপরে হচ্ছে যে পেন্সিলে করব না পেনে করব? গোটা ম্যাপটা তুমি কিন্তু পেন্সিলে করবে, কারণ সেখানে তোমার কারেকশন করার সুযোগ সুবিধা থাকবে। কোনো অবস্থাতে পেনে করবে না, দেখতেও ভালো লাগে না। ম্যাপটা প্রথমত দেখনধারী ভালো হতে হবে। আমি তোমাকে ম্যাপ পয়েন্টিং করে দেখাবো আজকে 1 থেকে 5, অর্থাৎ 6.1 to 6.5, এই 5টা প্লাস একটা এক্সট্রা দেখাবো। তারপরে পরের দিনে আরেকটা ম্যাপ দেখাবো, বাকি অংশটা 6.6 to 6.10, যেখানে সব থেকে বেশি নাম্বার কাটা যায় পরের দিনে, সেটা আমরা ডিসকাস করব। তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো এবং অবশ্যই নোটিফিকেশন অল করবে, পারলে বন্ধুদের শেয়ার করে দিও, কারণ তুমি অন্যদের নম্বর পেতে সাহায্য করবে। তাহলে আমরা এবার মূল ভিডিওতে যাই, ম্যাপ পয়েন্টিং কী কী সাজেশনে রয়েছে এবং হাতে কলমে সেই ম্যাপ পয়েন্টিংটা করে আমরা দেখব। প্রথমত তোমাদের দেখাই, এরকম একটা ম্যাপ দেবে পরীক্ষার হলে। শুরুতেই উপর দিকে দেখো, এখানে তোমার রোল আর নাম্বার, তোমাকে রোল লিখে হাইফেন দিয়ে নাম্বারটা লিখতে হবে। আর এই যে অক্ষাংশ দ্রাঘিমার ব্যাপারটা বলছিলাম, এটাতে এইরকম ম্যাপটা তোমাকে দেবে, তুমি সেই ম্যাপের উপর কিন্তু কাজ করবে।
6.1-এ যে ম্যাপ থাকে সেটা সাধারণত পর্বত থাকে, তবে 2024-এ পর্বত ছিল না, এখানে একটা প্রাকৃতিক অংশ দিয়েছিল। তো মেঘালয় মালভূমি দিয়েছিল। কোন কোন পর্বতগুলো করবে এখানে দেখো, শিবালিক, বিন্ধ্য, এটা আমি যে সালগুলো লিখেছি সাল মানে পড়েছিল ওই সালে আর কি। বিন্ধ্য দুবার এসেছিল অলরেডি, আরাবল্লী, নীলগিরি, পীরপাঞ্জাল, গারো, খাসি, জয়ন্তিয়া, যেগুলো সাল লেখা নেই সেগুলো কিন্তু আসেনি। সাতপুরা, পশ্চিমঘাট, পূর্বঘাট, K2 এবং কারাকোরাম পর্বত শ্রেণী। 6.1-এ পর্বতের আমরা বিষয়গুলো করব। তাহলে প্রথমেই আমরা যেটা যাচ্ছি যে একে একে আসি আর কি। শিবালিক পর্বত, শিবালিকের বিষয়টা দেখো। শিবালিক এখানে স্টার্ট হবে, অর্থাৎ এই যে খাঁজটা দেখতে পাচ্ছ এই খাঁজ থেকে স্টার্ট হয়ে থাকে। আমি পর্বতের কিন্তু সাইন বসিয়েছি। সাইন মানে কীরকম, পর্বতের সাইনটা ছোট এইভাবে ছোট ছোট ভি, উল্টানো ভি এই ধরনের করবে এবং তার উপরের দুটার মাঝে একটা ছোট ভি করবে। তাহলে এটা যদি আমি স্কেল বসাই, তুমি নেপালের খাঁজ থেকে এই খাঁজে যদি একটা দাগ টেনে দাও, সেটা উপর তুমি পর্বতটা করলেই হবে। নেক্সট হচ্ছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্যের অবস্থানটা দেখো, বিন্ধ্যের অবস্থানটা এই যে খাঁজটা আছে এই খাঁজটা, এটা 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 তুমি খাঁজটা পাবে যেহেতু ম্যাপটা পাচ্ছ। তা স্টার্টিংটা হচ্ছে কিন্তু দেখো মোটামুটি ওখান থেকে প্রায় 1 সেমি দূরে, সেখান থেকে স্টার্ট হয়ে ও তির্যকভাবে এইভাবে চলে যাচ্ছে, তার উপর তোমার পয়েন্টিংটা হচ্ছে। নেক্সট আমরা আসছি আরাবল্লী। তাহলে আরাবল্লী পর্বতের অবস্থানটা অনেক সময় স্টুডেন্টরা গোলমাল করে। এখান থেকে একটা দাগ তুলবে, দেখতে পাচ্ছি আমি দাগ তুলেছি, এখান থেকে দাগ তুলবে, যেটা জয়েন্ট হবে সেখানে স্টার্ট হবে। তারপর দিল্লির কাছাকাছি গিয়ে 28 ডিগ্রি অক্ষাংশের কাছে গিয়ে কিন্তু এটা শেষ হবে। এটা হচ্ছে আরাবল্লী। তারপরে আমরা চলে আসব নীলগিরি। নীলগিরি কিন্তু একদম দক্ষিণে, এটা হচ্ছে নীলগিরি পর্বত। আমি নীলগিরি পর্বতের দাগটা, নীলগিরি দেখো 11 ডিগ্রি 37 মিনিট নর্থ, 76 ডিগ্রি মানে 76.5 মতো আর কি ইস্ট। তাহলে 12 ঠিক নিচে অবস্থানটা, আশা করি বুঝতে পারছ। এরপরে আমরা যাব নীলগিরির পরে পীরপাঞ্জাল, গারো, খাসিয়া, জয়ন্তিয়া। আচ্ছা, পীরপাঞ্জালটার অবস্থানটা এই খাঁজটা, এখানে কিন্তু পীরপাঞ্জালের খাঁজটা কিন্তু ভালো করে মনে রাখবে। পীরপাঞ্জাল এটা। এরপরে এই যে বাংলাদেশের এই অংশটা রয়েছে, এখানে প্রথমে এখানে 3টে পর্বত এঁকে ফেলবে। প্রথমটা গারো, তারপরে খাসিয়া, তারপরে জয়ন্তিয়া, যদি এটা ইম্পর্টেন্ট নয় খুব একটা। আচ্ছা, এরপরে আমরা আসি সাতপুরা, পশ্চিমঘাট, পূর্বঘাট, এগুলো। সাতপুরা বিন্ধ্যের ঠিক নিচে, কতটা নিচে এখানে কিন্তু খেয়াল রাখবে, 0.4 মিলিমিটার বিন্ধ্যর থেকে নিচে হবে। এই যে এখানটা যে বেঁকেছে তার সোজা, এটা এই যে বাঁকটা এটা একটু মাথায় রাখবে। এখান থেকে আমি দেখো আমি কীভাবে করেছি, মোটামুটি সোজা, মোটামুটি বলছি আর কি, একদম স্ট্রেট লাইন নয়, মোটামুটি। এটা হচ্ছে সাতপুরা। সাতপুরার পরে আমরা আসছি পশ্চিমঘাট। স্টার দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো। পশ্চিমঘাটটা এইভাবে উপকূল বরাবর একটু সামান্য, সারা জানো যে এখানে এই উপকূলীয় অংশ খুব ছোট সংকীর্ণ, এটা পশ্চিমঘাট পর্বতমালা। আর কি রইল পূর্বঘাটটা দেখো, এখানে স্টার্ট হচ্ছে এই যে এই খাঁজটা, এখানে তুমি জানো যে এখানে চেন্নাই আছে, এই যে এই খানটা, এটা মাথায় রাখবে। এখান থেকে স্টার্ট হয়ে কোথায় যাচ্ছে না মহানদীর উপকূল পর্যন্ত প্রায় আর কি। তো এখানে বদ্বীপ পর্যন্ত, উপকূল নয়, এখানটা এই যে এখানে গোদাবরী এবং কৃষ্ণা ঢুকেছে, এটা কিন্তু গ্যাপ দেবে এই দুটো। তাহলে এটা আমরা পর্বতের অংশ গেল। আর একটা রইল, সেটা হচ্ছে কারাকোরাম। এইটা হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণী, আর তার এইটা হচ্ছে K2। তার মানে এই অংশটা, এই যে মিডিল যে পয়েন্টটা রয়েছে, এই বিন্দুটা, তার নিচটা। এরপরে আমরা দেখব
6.2-তে সাধারণত নদ নদী থাকার কথা। তো কৃষ্ণা, মহানদী, কাবেরী, তাপ্তি, গোদাবরী, লুনি, গঙ্গা, এই নদীগুলো আমরা করব। কৃষ্ণা মহানদী নদীটা কিন্তু প্র্যাকটিস ভালোভাবে করতে হবে। এই দুটো মাথায় রাখবে যে কোনটা কোথায় পড়েছে, এটা দরকার। এটা উপরেরটা গোদাবরী, নিচেরটা কৃষ্ণা, আমার দাগ দেওয়া আছে। আর তীর চিহ্নগুলো দিতে হবে, কিভাবে উঠেছে, কিভাবে বেঁকেছে। তার যদি উপনদী আঁকতে পারো তাহলে খুব ভালো হয়। চলে আসছি মহানদীর পরে, নর্মদা তো গত বছর পড়েছিলাম। কাবেরী, কাবেরী কিন্তু দক্ষিণের নদী একদম। দেখো এটার প্যারালালে এখানে যে কাবেরীর বদ্বীপ, এখান থেকে প্রায় সোজা গেছে, তারপর উপর দিকে উঠেছে, পশ্চিম ঘাটের এই অংশ থেকে এ বেরিয়ে এসেছে। নেক্সট হচ্ছে তাপ্তি। তাহলে তাপ্তি, এটা তাপ্তি বা তাপি যাই বলো, এই যে খাঁজ, এই খাঁজটা মাথায় রাখতে অনেকে এই জায়গায় করে ফেলে। খেয়াল রাখবে 3 মিলিমিটার এদিক ওদিক হলে খুব একটা চাপ হয় না, মাস্টারমশাই নম্বর দিয়ে দেন। আর কোথায় স্টার্ট হচ্ছে এই বিষয়টা। তারপরে আসছি আমরা গোদাবরী, লুনি আর গঙ্গা। তাহলে কৃষ্ণার ঠিক উপরে এটা গোদাবরী, লুনি সম্বর থেকে বেরিয়েছে, সম্বরের অক্ষাংশ দ্রাঘিমা, এটা আমি লিখে রেখেছি, তার তোমাদের বুঝতে সুবিধা হবে যে সম্বর কোথায়। সম্বর থেকে তো লুনিটা বেরিয়েছে এবং কচ্ছের রণে এসে পড়েছে। তাহলে এইভাবে গিয়ে সোজা এসেছে, মোটামুটি সোজা এসেছে এটা। আর আমাদের গঙ্গাটা লেস ইম্পর্ট্যান্ট, গঙ্গার অবস্থানটা এরকম কিন্তু, ঠিক আছে। এই দিকের বাংলাদেশের দিকটা না দেখালেও হবে, কিন্তু তুমি পারলে দেখিয়ে দিও এইটুকু অংশ। তো এটা হচ্ছে আমাদের 6.2। 6.3 কোনো বছর দিচ্ছে, এ বা এই অংশ বাদ থাকতে পারে এবছর, তবুও তুমি যেগুলো দেখবে কোঙ্কণ, উত্তর সরকার, এই দুটো দেখবেই। তাছাড়া এখানে কতগুলো জিনিস কিন্তু দেখে রাখা ভালো, আমি তোমাকে সেগুলো পরপর দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে কোঙ্কণ এবং করমণ্ডল উপকূল, উত্তর সরকার আসছি না। তাহলে কোঙ্কণ উপকূল হচ্ছে এটা, 20 ডিগ্রির উপর থেকে স্টার্ট করে তুমি এটা মোটামুটি, এটা হচ্ছে 16 ডিগ্রি, এই অংশটা হচ্ছে কোঙ্কণ উপকূল। কোঙ্কণের পরে কি আছে? উত্তর সরকার উপকূল। উত্তর সরকার উপকূল হচ্ছে এইখানটা, আমাদের এখানে লেখা রয়েছে এটা উত্তর সরকার উপকূল। তো উপকূল আঁকার নিয়ম হচ্ছে, যদি আমার এরকম দাগ থাকে উপকূলের, তাহলে ডান দিকে অর্থাৎ ভিতরে এবং বাইরে একটু করে, এই দিকেও নয় ওই দিকেও নয়, যদিও নম্বর দিয়ে দেন। এরপরে বাকি অংশটা সেটা হচ্ছে কাশ্মীর উপত্যকা, ছোটনাগপুর মালভূমি, থর মরুভূমি, এগুলো আমি পরপর উপর থেকে দেখিয়ে যাচ্ছি। আকসাই চীন আঁকার দরকার নেই, আমার করা রয়েছে, ঠিক আছে। ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ, এখানে লাদাখের অবস্থান রয়েছে, তুমি দেখে নাও কীভাবে করছে, ডাল উলার প্রয়োজন নেই। কাশ্মীর উপত্যকা তোমার নিশ্চয়ই মনে আছে, পীরপাঞ্জাল আর শিবালিক, এই দুটো নিশ্চয়ই মনে আছে। থর মরুভূমি আঁকতে হচ্ছে, কচ্ছের রণ আঁকতে হচ্ছে, ঠিক আছে, একটু দেখে নেবে। তারপর কাথিয়াবাড় উপদ্বীপ করছি। নেক্সট করছি ভেম্বানাদ উপকূল, এটা ভেম্বানাদ হ্রদ, দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি, এটা তোমার করতে গেলে ইতিহাসও এই অংশটা খুব জরুরি। মেঘালয়টা পড়েছিল, আমার দরকার লোকটাক, দরকার চিল্কা, দরকার কোলেরু, এগুলো দরকার। কোলেরু, পক প্রণালী, 10 ডিগ্রি চ্যানেল। 6.4-এ আমরা 5 পর্যন্ত করব। 6.4-এ আমরা জলবায়ু সংক্রান্ত কতগুলো বিষয় রয়েছে সেগুলোতে যাচ্ছি। শুষ্কতম অঞ্চল, তাহলে শুষ্কতম অঞ্চল আমি দুটো উল্লেখ করতে পারি। একটি দেখো, শুষ্কতম অঞ্চল আমাকে কি লিখতে হয়েছে? আরাবল্লী পর্বতের পূর্ব ঢাল এটা, বা অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটাই। আরেকটা জায়গা দেখাচ্ছি, সম্বরপুর কালাহান্ডি, ভারতের একটি শুষ্কতম অঞ্চল। আমি দুটো জায়গা দেখেছি, তুমি যে কোনো একটা জায়গা দেখাবে। এরপর যদি বলে পশ্চিম ভারত বা উত্তর পশ্চিম ভারত, বা এখানে যদি বলে পূর্ব ভারত, তাহলে তখন তুমি একটু ঠিক করে নেবে কোনটা দেখাতে বলছি। তারপরে আসি ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসিনরাম। এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা দেখো একদম বাংলাদেশের কাঁধটাতে,
এইটা মৌসিনরাম, এখানে লিখতে হবে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান। আর তারপরে রয়েছে, এটা পড়ার প্রয়োজন নেই, একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল। আমি বৃষ্টিচ্ছায় অঞ্চল দুটো দেখিয়েছি, এটা কিন্তু শিলং মালভূমি এ একটা, আর এ একটা। এটা দাক্ষিণাত্য মালভূমি, পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিক, এই যেটা, এটা একটা অংশ। আচ্ছা, এরপরে আর কি আছে? আর কিছু নেই। আমরা 6.5-এ এখানে আমরা এই অংশটা করব। তাহলে 1 2 3 4 5 আমরা মৃত্তিকা পর্যন্ত করবো। আচ্ছা, 6 এখানে যেহেতু মাঝে মধ্যে পড়ে বনভূমিটা, 6.5-এ ম্যানগ্রোভ, চিরহরিৎ, কাঁটাঝোপ, গুল্ম, সরলবর্গীয় অরণ্য, পর্ণমোচী অরণ্য। তাহলে প্রথমেই ম্যানগ্রোভ, এটা সুন্দরবন, এই অংশটা তুমি দেখাতে পারো, এখানটা দেখাতে পারো, এখানে ভিতরকণিকা রয়েছে, এখানটাতেও রয়েছে। তুমি যেটা লিখবে, যেমন আমি লিখেছি ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, তুমি যেটা দেখাবে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে চিরহরিৎ অরণ্য, চিরহরিৎ অরণ্যের মূলত দুটো জায়গা, একটা পশ্চিমঘাট পর্বতের পার্বত্য অঞ্চল এই একটা অংশ, আর এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই একটা অংশ। ঠিক আছে, নেক্সট আমরা আসছি কাঁটাঝোপ গুল্ম। কাঁটাঝোপ গুল্ম মূলত এই অংশটা, এখানে গুজরাটের কিছু অংশ রয়েছে, রাজস্থানের কিছু অংশ রয়েছে, অর্থাৎ আরাবল্লী পর্বত পাদদেশীয় অঞ্চল এবং গুজরাটের শুষ্ক অঞ্চল। নেক্সট সরলবর্গীয় তো হিমালয় অঞ্চল, এটা দেখাবে হিমালয় পার্বত্য অঞ্চল। আমি দুদিকটা দেখিয়েছি, পূর্ব হিমালয় দেখিয়েছি, আর এদিকে উচ্চতম অংশ যেটা অর্থাৎ কাশ্মীর হিমালয়, এই অংশটা দেখিয়েছি। ওখানে দেরাদুন বা উত্তরাখণ্ডের অংশটা রয়েছে। আর পর্ণমোচী অরণ্য তো সারা ভারতবর্ষ জুড়ে আমি এই অংশটা দেখাচ্ছি। খেয়াল রাখবে, যখনই তুমি এটা দেখাবে, দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি বা এই রাজ্যগুলোর নাম তোমার কিন্তু লিখতে হবে, নতুবা হাফ নম্বর হয়ে যাবে। অর্থাৎ অঞ্চলের অবস্থান, নাম এবং কি বলতে চাইছো সেটা কিন্তু তোমাকে করতে হবে। এরপর আমরা শেষে আসছি মৃত্তিকা অঞ্চল। মৃত্তিকা কি কি দেখবো আমরা না, স্টার দেওয়া রয়েছে পূর্ব ভারতের একটি লেটারের মৃত্তিকা অঞ্চল। যদি এর বাইরে তোমাদের কোনো কিছু হয়, মানে করতে হয়, তাহলে অবশ্যই তুমি আমাকে জানাবে কমেন্ট সেকশনে, আমি সেটা করে দেবো তোমাদের। পূর্ব ভারতের মৃত্তিকা, পূর্ব ভারতে কি লেটারাইট মৃত্তিকা, তাহলে পূর্ব ভারত তোমার এদিকটা, তার মানে এখানে এটা বিস্তীর্ণ অংশ জুড়ে এখানে থাকে। তো এটাতে আমরা দেখিয়েছি ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে। তারপর দক্ষিণ ভারতের লেটারাইট মৃত্তিকা অঞ্চল, দক্ষিণ ভারতে এটা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের কিছু অংশ লেটারাইট মৃত্তিকা অঞ্চল। নেক্সট আসি একটি লোহিত মৃত্তিকা অঞ্চল, এইটা লোহিত মৃত্তিকা অঞ্চল। ঠিক আছে, একটু এদিক ওদিক হলে অসুবিধা নেই, এখানে কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালার কিছু অংশ। তারপর মরুমৃত্তিকা অঞ্চল, তাহলে মরুমৃত্তিকা তো এটা বলতে পারে, সিরোজেম বলতে পারে, থর মরুভূমি সংলগ্ন অঞ্চল। আচ্ছা, নেক্সট রয়েছে পলিমৃত্তিকা অঞ্চল। আচ্ছা, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এটা গুজরাট, মহারাষ্ট্র এর কিছু অংশ। আর পলিমৃত্তিকা তো এটা, এই যে দাগ দেওয়া রয়েছে, এটা বিস্তীর্ণ অঞ্চল, এটা গঙ্গা আর এদিকে উপকূলীয় সমভূমি, এটা পলিমৃত্তিকা অঞ্চল। তারপর পটজল মৃত্তিকা অঞ্চল, মূলত তুমি এটাই দেখাবে, হিমালয় পার্বত্য অঞ্চল, এটা হচ্ছে পটজল। এই অংশটা দেখিয়েছি সরলবর্গীয় অরণ্য অঞ্চল যেটা, সেটাই পটজল মৃত্তিকা অঞ্চল। আচ্ছা, মৃত্তিকা গবেষণাগার ভূপাল, যেটা করা একটু জটিল হয়। তো আমি কিভাবে করেছি তোমাদের, এটা তুমি স্কেল বসাবে, স্কেলটা এটার মাঝটা প্রায় মাঝ থেকে সামান্য ডান দিকে একটু ঝুঁকবে, দিয়ে দাগ টানবে। ঠিক আছে, আর এটার আমি দাগটা ধরেছি এই বাংলাদেশের এই অংশ থেকে, এটা অর্থাৎ এখানে যে যুক্ত করেছে সেটা হচ্ছে ভূপাল। তার অক্ষাংশ হচ্ছে 23 ডিগ্রি 15 মিনিট নর্থ, 77 ডিগ্রি 24 মিনিট ইস্ট, এটা হচ্ছে ভূপাল। তো আজকে এই পর্যন্ত। আমরা আগামীকাল 6.2, 6.6 থেকে 6.10-এ আলোচনা করব। সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের কাজে লাগছে কিনা অবশ্যই আমাকে জানাবে।